কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যেটা চলছে এক কথায় যদি বলি তাহলে হিন্দু নিধন। নাগরিক জীবন থেকে আমরা যদি প্রতিবাদ না করতে পারি, আজকে আপনারা এখানে কল্যাণীতে যারা আছেন, আপনারা যদি কল্যাণীতে একটা মিছিল করেন তার একটা ইম্প্যাক্ট আছে। আমি বিশ্বাস করি কলকাতা শহরের বুদ্ধিজীবীরা যদি যারা মারা গেছেন যদি তারা একটা মিছিল করতেন, আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মধ্য দিয়ে আসে ক্ষমতা দখল করেছেন, যিনি আন্দোলনের জননী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাস্তার মধ্যে নেই? মোদী সরকার কোনো কারণে কিন্তু নিশ্চুপ। আমি এবার চলে যাচ্ছি বিশ্বনাথ দার কাছে। বিশ্বনাথ শেষ বক্তা, বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক, তিনি শেষ বক্তা। নমস্কার। দেখুন, মানে অনেক কিছুই বলা যায়, কিন্তু আমার ফোকাস এরিয়া যেটা, যে সম্প্রতি ইউনূস সরকার আসার পরে যেভাবে সেই দেশে মানে বাংলাদেশের সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এটা মানে আমি বলছি যে খুব বড় ধরনের একটা বিপর্যয়। এই কারণেই যে যেদিন বাংলাদেশ জন্মেছিল ভাষাভিত্তিক একটা দেশ তৈরি হয়েছিল, সারা বিশ্বের মানুষ কিন্তু জয় জয়কার করেছিল যে একটা ভাষার উপর ভিত্তি করে একটা রাষ্ট্র তৈরি হতে পারে, একটা জাতি গঠন হতে পারে। আজকে সেই ভাষাভিত্তিক রাষ্ট্রটা কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন, কারণ ভাষাভিত্তিক রাষ্ট্রটাকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চাইছে মৌলবাদীরা। ভাষাভিত্তিক বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চাইছে। এটা কিন্তু আমাদের যে গর্ব তৈরি হয়েছিল ৭১-এর যুদ্ধের মধ্য দিয়ে ভাষাভিত্তিক বাংলাদেশ গড়ে, সেটা কিন্তু আমাদের আজকে বিপর্যয়ের মুখে পড়ছে। দেখুন, এই অবস্থাতে আমরা বাংলাদেশের যত খবর আমরা রাখছি, রাজনৈতিক হিংসা পশ্চিমবাংলা, বাংলাদেশ, ত্রিপুরাতে এটা নর্মালি হয়ে থাকে এবং একটা সরকার পরিবর্তনের পরে তো আরো বেশি করে হয়ে থাকে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যেটা চলছে এক কথায় যদি বলি তাহলে হিন্দু নিধন। আমি নওশাদের সাথে একমত নই। ওখানে নিশ্চয়ই কয়েকজন অধ্যাপক আক্রান্ত হচ্ছে, উদারবাদী যারা আছে, আমি বিশ্বাস করি বহু সংখ্যক মানুষ আছে যারা ভাষার ভিত্তিক জাতীয়তাবাদী বাংলাদেশকে চায়, বহুত্ববাদী বাংলাদেশ মানে সেকুলার বাংলাদেশকে চায়। কিন্তু আক্রান্ত কিন্তু ফোকাস যদি দেখি তাহলে মূলত হিন্দুরা আক্রান্ত হচ্ছে শুধুমাত্র ধর্মীয় কারণে। এবং আমি যে প্রশ্নটা তুলতে চাই যে আজকে ভয়ে সন্তুষ্ট হয়ে জামাতের ভয়ে যে শক্তিটা, যে গণতান্ত্রিক শক্তিটা বাংলাদেশে চুপ হয়ে আছে, বাংলাদেশে কথা বলতে পারছে না, প্রত্যেকটা টেলিভিশন থেকে শুরু করে সংবাদ মাধ্যম সেখানে কোনো খবর প্রচার করতে পারছে না, নির্যাতনের খবর পর্যন্ত প্রচার করতে পারছে না। আমি বলছি সেই শক্তিটাকে জাগিয়ে তোলার প্রশ্নটা ইম্পর্টেন্ট। আমি ওই কারণে বারবার প্রশ্ন তুলছি যে নাগরিক জীবন থেকেই আমরা যদি প্রতিবাদ না করতে পারি, আজকে আপনারা এখানে কল্যাণীতে যারা আছেন, আপনারা যদি কল্যাণীতে একটা মিছিল করেন তার একটা ইম্প্যাক্ট আছে। ওখানকার সংখ্যালঘু গণতান্ত্রিক মানুষরা তারা কিন্তু উৎসাহিত হবে। আমি বিশ্বাস করি কলকাতা শহরের বুদ্ধিজীবীরা যদি যারা মারা গেছেন যদি তারা একটা মিছিল করতেন, তাহলে বাংলাদেশের মানুষরা উৎসাহিত হতো, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিটা প্রাণ পেত। আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মধ্য দিয়ে আসে ক্ষমতা দখল করেছেন, যিনি আন্দোলনের জননী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাস্তার মধ্যে নেই? তৃণমূল নেত্রী কেন রাস্তার মধ্যে নেই? যে বামপন্থীদের দিনের পর দিন মিছিল করতে দেখেছি, যে বামপন্থীদের জন্য কলকাতা শহর মহানগরীতে পরিণত হয়েছিল, মিছিল নগরীতে পরিণত হয়েছিল, সেই বামপন্থীরা রাস্তায় কোথায়? দুটো বিবৃতি, দুটো গণসংগঠন দিয়ে মিছিল কি যথেষ্ট? আমার প্রশ্নটা হচ্ছে গণতান্ত্রিক পরিসরটাকে উৎসাহিত করা, তার জন্য কিন্তু গণ আন্দোলন লেখা, প্রকাশ করা। দেখুন, আজকের দিনে যুদ্ধ সহজ নয়। আজকের বিশ্ব রাজনীতি যে পরিস্থিতি, তাতে আপনি চাইলেও যুদ্ধ করতে পারবেন না, যত শক্তিমান হন না কেন, আপনার কাছে F-16 বিমান থাকুক না কেন, আপনি চাইলে রাফেল বিমান নিয়ে আপনি যুদ্ধ করতে পারবেন না, বিশ্ব রাজনীতির পরিস্থিতি যা। কিন্তু আপনি যেটা করতে পারেন, বাংলাদেশের যে গণতান্ত্রিক শক্তিটা ভয়ে আছে, ভীতিতে আছে, সন্তুষ্ট হয়ে আছে, সেই গণতান্ত্রিক শক্তিটাকে উৎসাহিত করতে পারেন। আপনি ডিপ্লোমেসি দিয়ে তাদের মানে সরকারের উপর চাপ তৈরি করতে পারেন। আপনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে ব্যবহার করে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলোকে ব্যবহার করে মানুষের যে নির্যাতন হচ্ছে, যে মৌলবাদীরা মানুষের উপর অত্যাচার করছে, তাদেরকে রেজিস্টার করতে পারেন, ব্ল্যাক আউট করতে পারেন, তাদের উপর চাপ তৈরি করতে পারেন সরকারের উপর।
ফলে আন্তর্জাতিক স্তরে চাপ তৈরির যে কৌশল সেটা আজকে শ্রমিকরা নেই, কিন্তু মোদী সরকার কোনো কারণে কিন্তু নিশ্চুপ। আন্তর্জাতিক স্তরে যে তৎপরতা ভারত সরকারের থাকার কথা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এটা আমাদের চিন্তার কারণ। আজকে ভয় লাগছে, কারণ বারবার যে প্রশ্নগুলো উঠছে যে মৌলবাদীরা যেভাবে প্রকাশ্যে বলছে যে চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি লাগোয়া অঞ্চল দখল করে আমরা সেভেন সিস্টারকে আলাদা করে দিব। এই মৌলবাদীরা একটা সময়ে যথেষ্ট প্রভাবশালী ছিল। আপনারা জানেন যে নাগাল্যান্ড থেকে শুরু করে মণিপুর, মিজোরাম প্রত্যেকটা উগ্রপন্থী সংগঠনের আতুরঘর ছিল বাংলাদেশ। সেই আতুরঘর থেকে মানে সেই জঙ্গিদেরকে সরাতে পেরেছিল হাসিনা সরকার, কিন্তু একই সাথে একটা গণতান্ত্রিক সরকার পরিচালনা করেছিল হাসিনা সরকার। দিনের পর দিন ভোট হতে দেয়নি এবং মানুষের উপর যেভাবে নির্যাতন নামিয়ে এনেছিল তারই পরিণতিতে তাকে আজকে দেশ ছাড়তে হয়েছে। ভারত সরকারের এখানেও আরেকটা ব্যর্থ নীতি আমি বলবো, মানে সেটা কার্যত ইন্দিরা গান্ধীর সময় থেকে চলছে, যে আমাদের দিল্লিতে যারা বিদেশ নীতি পরিচালনা করেন তারা একমাত্র আওয়ামী লীগ সেন্ট্রিক বিদেশ নীতি পরিচালনা করেন। আমরা কেন ট্যাক টু ডিপ্লোমেসি করিনি? আমরা কেন বিএনপির সাথে সম্পর্ক রক্ষা করিনি? লাস্ট নির্বাচনে যখন বিএনপি নেতারা দিল্লিতে এসে বসেছিল 1 মাস ধরে নরেন্দ্র মোদীর সাথে একটা সাক্ষাৎ পাওয়ার জন্য, নরেন্দ্র মোদী কেন সেই সাক্ষাৎ দেননি? কেন আমরা এতটা হাসিনা সেন্ট্রিক হলাম? কেন আমাদের দ্বিতীয় রাজনৈতিক দলের প্রতি আমরা মানে সামান্যত যোগসূত্র তৈরি করতে পারলাম না? এটা ভারত সরকারের কি ব্যর্থতা নয়? আজকে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি যে মূল রাজনৈতিক শক্তি, তাদের সাথে আমরা নেগোসিয়েট করতে পারছি না। বিএনপি থেকে উগ্র ভাবনা চিন্তাকে তুলে ধরা হচ্ছে, কারণ দিনের পর দিন সেই বিএনপিকে আমরা নিরুৎসাহিত করেছি, আওয়ামী লীগকে যে কোনো প্রকারে ক্ষমতায় থাকতে আমরা সাহায্য করেছি। আজকে তার মাসুল আমাদেরকে দিতে হচ্ছে, ভারত সরকারের ভুল বিদেশ নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনারা আজকে আমাদের এই সভা শুনতে এসছেন, যে লিখতে পারেন দয়া করে একটু লিখুন, যে বলতে পারেন একটু দয়া করে বলুন। যদি এখানে কোনো এনজিও থাকে আপনারা একটা মিছিল বের করুন, মানে আপনার ভয়েস আপনি মনে করতে পারেন যে এটা কল্যাণীতে আমার একটা ছোট্ট একটা জায়গায় একটা মিছিল করলে কি লাভ হবে? না, গণতান্ত্রিক শক্তি উৎসাহিত হবে। বাংলাদেশের এই মুহূর্তে যে গণতান্ত্রিক শক্তিটা ভয়ে ভীতিতে সন্তুষ্ট হয়ে আছে তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের প্রথম কাজ। আজকের এই বিতর্ক সভার আমি মনে করি সবচেয়ে বড় অবদান যদি এইটাই হয়ে থাকে, তাহলে আমি বলবো সবচেয়ে বড় অবদান আজকে ঋতব্রত যেটা করলো সেটা হলো এই গণতান্ত্রিক পরিসরটাকে অন্ততপক্ষে উৎসাহিত করলো, এবং বাংলাদেশের যারা বহুত্ববাদী গণতন্ত্রে বিশ্বাস করে তারা আজকে এই বার্তাটা অন্তত এই মেলার থেকে গেল। কিছু সংখ্যক ভাবনা চিন্তা এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মেন মিডিয়ার মাধ্যমে যাবে, উৎসাহিত হবে তারা। এবং একই সাথে ভারত সরকার যেভাবে ডিপ্লোমেসির মানে একটা সুপ্ত ডিপ্লোমেসি রাখছে, একটা ইনার্ট ডিপ্লোমেসি রাখছে, আমি মনে করি একটা অ্যাক্টিভ ডিপ্লোমেসি খুব দরকার। অ্যাক্টিভ ডিপ্লোমেসি না হলে কিন্তু ভয়ের কারণ আছে, কারণ ইতিমধ্যে আইএসআই এর সাথে যেভাবে চীনের গোয়েন্দা সংস্থাগুলোর যোগসূত্র আমরা পাচ্ছি, যেভাবে আমরা একের পর এক মানে বাংলাদেশ থেকে 700-র উপরে জেল ভেঙে বিভিন্ন মানে উগ্রবাদী নেতা যাদের সাথে আইএসআই যোগ আছে, বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সম্পর্ক আছে, তার আজকে জেল ছাড়া কেউ কেউ ভারতবর্ষে ঢুকে গেছে, কেউ কেউ ধরা পড়েছে। জাতীয় নিরাপত্তার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এটা কেবলমাত্র তুতু ম্যামের সম্পর্ক নয়, এটা কেবলমাত্র 2026-এ পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন, তার জন্য একদল বলবে, অর্থাৎ পশ্চিমবাংলার যারা শাসন করছে তারা বলবে যে অমিত শাহ দায়ী, আর আরেক দল বলবে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় মানে অনুপ্রবেশে সাহায্য করছে। এই তুতু ম্যামের রাজনীতি আর কতদিন চলবে? জাতীয় নিরাপত্তার প্রশ্নটাকে মাথায় রেখে আমার ব্যক্তিগত অনুরোধ যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হাতে হাত মিলিয়ে অন্ততপক্ষে আমাদেরকে নিরাপদ রাখবেন, এই আশা করব। একই সাথে বাংলাদেশ প্রতিবেশ রাষ্ট্র, প্রতিবেশীকে আপনি সরিয়ে দিতে পারবেন না, চাইলেও আপনি বাংলাদেশকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারবেন না। ফলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়তে হবে ডিপ্লোমেসিকে ব্যবহার করে। এবং ট্রাম্প 20 তারিখে আন্তর্জাতিক মানে আপনি জানেন ট্রাম্প ক্ষমতায় আসছে 20 তারিখ। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, ট্রাম্প মানে আমেরিকাতে ক্ষমতা দখল করবার পরে একটু ইকুয়েশন সাউথ এশিয়ায় চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, সেই চেঞ্জের অপেক্ষাও কিন্তু আমরা থাকবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত শীতের মধ্যে আপনারা এতক্ষণ ধরে এতজন বক্তার বক্তব্য আপনারা শুনলেন, উদ্যোক্তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাবো। প্রচুর সংখ্যক মানুষ এখনো এই শীতের রাতে আমাদের বক্তব্য শুনছেন। সবাইকে আমার তরফ থেকে অসহস্র ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ।